পর 3টে থাপ্পড় খেয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে তে। তার সামনে বুকে হাত গুজে দাঁড়িয়ে আছে জাংকুক। তের অপরাধ, সে মডেল টেস্ট পরীক্ষার গণিতে 8 পেয়েছে। তার মাথা শুধু একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছে, আর তা হলো জিউন জাংকুক ভাইয়ার কানে এই কথাটা কে দিল। যেই কথাটা জাংকুক ভাইয়ার কানে দিয়েছে মনে মনে তার 14 গোষ্ঠী উদ্ধার করছে। হঠাৎ জাংকুক রেগে গিয়ে তের চোয়াল শক্ত করে ধরে বলল, আর কত বাবা মায়ের মান সম্মান ডুবাবি বল? তোর মধ্যে কি সামান্য লজ্জাও কাজ করে না? পরীক্ষায় 8 পেয়ে কিভাবে মুখ দেখাস মানুষকে তুই? জাংকুকের কথা শুনে তে গর্বে বুক ফুলিয়ে বলল, ইতিহাসে যত জ্ঞানী গুণী মানুষেরা আছে সবাই একবার না একবার পরীক্ষায় ফেল করেছে, সেখানে আমি তো চুপ, একদম চুপ ফাজিল মেয়ে। তেকে কথা শেষ করতে না দিয়ে ধমকে উঠে জাংকুকের গগন বিদায়ক ধমক শুনে কেঁপে উঠে তে। আরেকটা চড় খাওয়ার ভয়ে দ্রুত 2 হাতে চোয়াল ধরে রেখে মিনমিন করে বলল, ন্যান্সি ম্যাম বলেছে জীবনের সফলতার স্বাদ গ্রহণ করতে চাইলে আগে ব্যর্থতার স্বাদ গ্রহণ করতে হয়, তাই তো আমি সেই চেষ্টাই করছি। তার মানে তুই ইচ্ছে করে ফেল করেছিস? তে দ্রুত মাথা নেড়ে না করতে থাকে। একটা ফাঁকা ঢোক গিলে সে বলল, আমি তো ম্যামের কথা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করছিলাম শুধুমাত্র। তে কথাটা শেষ করতে না করতে আরেকটা থাপ্পড় পরে ডান গালে। এবার তে ভ্যাবা করে কেঁদে দেয়। জাংকুক দাঁতে দাঁত চেপে বলল, এভাবে চলতে থাকলে সত্যি করে বলছি আমি তোকে ধরে কোনো কসাইয়ের সাথে বিয়ে দিয়ে দিব, তখন বুঝবি পড়ালেখা না করার মজা কি। জাংকুকের কথা শেষ হতে না হতেই সেখানে এসে দাঁড়ায় তের মা। তিনি এসে মেয়ের সামনে দাঁড়িয়ে জাংকুককে লক্ষ্য করে বলল, আরো 2-4 ঘা বসিয়ে দেখবে আদবটার গালে। দিন দিন সীমা ছাড়িয়ে যাচ্ছে, এভাবে চলতে থাকলে আমি তোকে মানুষের বাসায় কাজ দিয়ে দেবো কাজ করতে। এটার জন্য টিউটর রাখো, আমি সন্ধ্যার পর 1 ঘন্টা পড়াবো, সকালে ওর টিউটর পড়াবে। ওকে দেখি তোমার মেয়ে পরীক্ষায় 8 পায় কিভাবে। আম্মু তুমি আমাকে বিয়ে দিয়ে দাও, ফিজিক্স ম্যাথ হায়ার ম্যাথ পড়ার চেয়ে বিয়ে সংসার করা অনেক সহজ। তুই যাবি আমার সামনে থেকে তে? কয়েক মাস পরে তোর এসএসসি পরীক্ষা, ফেল করতে না চাইলে ভালো করে পড়ালেখা কর, আমার এসব সহ্য হয় না। এরপর আম্মু নিজ মনে বকতে বকতে চলে গেল অন্যদিকে। মাঝখানে এই 2 জনের যাতা কলে পরে আমার অবস্থা বেহাল। বাড়ির অন্য সদস্যদের নিয়ে তে চিন্তা করে না। তার বাচ্চা যারা পরীক্ষায় যে মার্কের কথা শুনবে, ভালো হলেও বলবে আলহামদুলিল্লাহ, আর খারাপ হলেও বলবে আলহামদুলিল্লাহ। মা পরের বার আরেকটু ভালো করার চেষ্টা করবে, তাই তে তাদের নিয়ে খুব একটা টেনশন করে না। জাংকুক বসে অফিসের কিছু ফাইল ঘাঁটছে। অফিসে হিসাবের কিছু গরমিল থাকার কারণে সেগুলো খুঁজে বের করছে, কিন্তু মনোযোগ বসাতে পারছে না ঠিকমতো কাজে। তে এই নিয়ে 11 বার উকি দিয়েছে তার রুমে। তার অবশ্য কারণও আছে। জাংকুকের কাছে তের স্মার্টফোন, যেটা তাকে সায়নো ভাইয়া কয়েক মাস আগে তার জন্মদিনে গিফট করেছে। আজ ম্যাথ পরীক্ষায় 8 পাওয়ার বাহানায় তার মোবাইলটা নিয়ে গেছে, আর তা ফেরত নেওয়ার জন্য এত উকিঝুঁকি দিচ্ছে তে। এমনিতে তার কামরার দিকে তে ফিরেও তাকায় না। ভেবে অন্যদিকে ফিরে ঠোঁট কামড়ে হেসে ফেলে জাংকুক। সে নিজে যথাসম্ভব গভীর রাখার চেষ্টা করছে নিজের মুখখানা। তেকে দেখেও না দেখার ভান করছে, যার প্রয়োজন সে এমনিতেই তার কাছে আসবে ভেবেই চুপ সে। কিন্তু 14 বারের সময় যখন তে রুমে আসার সাহস পায় না, তখন 15 বারের সময় সরাসরি তার দিকে তাকায় জাংকুক। হঠাৎ জাংকুককে নিজের দিকে তাকাতে দেখে ভড়কে যায় তে। কয়েক পলক এদিক ওদিক তাকিয়ে মিনমিন করে বলল, আমার ফোনটা দিন জাংকুক ভাই। বিড়বিড় করে কি বলছিস শুনতে পাচ্ছি না, যা বলার ভিতরে এসে বল। তে এদিক ওদিক তাকিয়ে দমনা করে আস্তে আস্তে কদম ফেলে ভিতরে এসে জাংকুকের থেকে 10 হাত থেকে 12 হাত দূরে দাঁড়ায়। তার ভাব এমন, সে সিংহের গুহায় এসে সিংহের থেকে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে। তার অবস্থা দেখে জাংকুক বলল, কিছু বলবি? কাজ করছি, যা বলার তাড়াতাড়ি বল। আমার মোবাইলটা দিন জাংকুক ভাই। কথাটা শুনে জাংকুক বিরক্তি মুখে ভুরু কুঁচকে বলল, পড়ালেখার বয়সে মোবাইল দিয়ে কি করবি? এখন গিয়ে পড়তে বসবি, আর তোর ফাইনাল পরীক্ষার পরে তোকে মোবাইল দেওয়া হবে। জাংকুকের কথায় আতকে উঠেতে তার নতুন মোবাইলটার হাত এত তাড়াতাড়ি ফুরিয়ে যাবে ভাবতেই তার কান্না পাচ্ছে। সে কান্না করার প্রস্তুতি নিতে গেলেই জাংকুক শোধালো, এই খবরদার, এখানে ফ্যাস ফ্যাস করে একদম কান্না করবি না। আমার রুম থেকে বের হ, আর গিয়ে বই খাতা নিয়ে আয়, এখানে পড়তে বসবি তাড়াতাড়ি। জাংকুকের এই কথায় আরেক দফা কান্না পায় তীর।
জাংকুক ভাই বুঝতে কেন পারছি না, তার পড়ালেখা করতে একদমই ভালো লাগে না, সে পড়ালেখা করতে চায় না। এত পড়ালেখা করে কি করবে সে? দিন শেষে তো তার শ্বশুর বাড়ি যেতেই হবে, তাহলে এত কষ্ট কেন করবে সে? তার ভাবনার মাঝে জাংকুক আরেক দফায় ধমকে ওঠে তাকে বই নিয়ে আসার জন্য। আজ তার পড়ালেখা থেকে রেহাই নেই। বুঝতে পেরে জাংকুককে ভেঙচি মেরে সে জাংকুকের কামরা থেকে বের হয় বই নেওয়ার জন্য। জাংকুক এক মনে তাকিয়ে আছে তের দিকে। মেয়েটা একটু পরে একটু চোখ মুখ কুঁচকে মনে মনে হয়তো জাংকুককে বকা দেয় আর একবার মুখ বিকৃত করে পড়ে। মেয়েটার কাণ্ড দেখে মিটি মিটি হাসে জাংকুক। সে বুঝতে পারে না একটা মানুষ পড়ালেখাকে এত ভয় কি করে করতে পারে। মেয়েটার এখন যে বয়স, সে বয়সে সে পড়ালেখা করে ফার্স্ট বয় হতো, আর এই মেয়ে দেখো যেন এই পৃথিবীতে তার একমাত্র শত্রু পড়ালেখা। তের দিকে আর চোখে একবার ফিরে তাকায় জাংকুক, অতঃপর গম্ভীর মুখে বলল, সামনে এসে বস, আমি তোকে হায়ার ম্যাথ বুঝিয়ে দিচ্ছি। তে জাংকুকের দিকে একবার তাকিয়ে অন্যদিকে ফিরে ভেঙচি কেটে জাংকুকের সামনে এগিয়ে এসে বসে। তে তার সামনে এসে বসতে জাংকুক তাকে ম্যাথ বুঝিয়ে দিতে ব্যস্ত হয়ে পড়ে। ড্যাড, আমি এই মুহূর্তে বিয়ে করতে প্রস্তুত নয়, যখন প্রস্তুত থাকবো তখন তোমার বলতে হবে না, আমি নিজেই বিয়ে করব। জাংকুকের এই কথা যেন আগুনে ঘি ঢালার মতো কাজ করলো জাংকুকের বাবার কাছে। সে তেতে উঠে বলল, কি বললে তুমি? নিজে বিয়ে করবে? তোমার বাপ কি মরে গেছে? তোমার মম বেঁচে থাকলে হয়তো আজ আমার এই দিন দেখতে হতো না। জাংকুক নিজের পিতার দিকে শক্ত চোখে তাকিয়ে বলল, সব জায়গায় মমকে টেনে এনে ইমোশনাল ব্ল্যাকমেল করবেন আমাকে ড্যাড। বাবা ছেলের বিতর্ক দেখে তের মা এগিয়ে এসে জাংকুকের পাশে বসে বোঝানোর ভঙ্গিতে বলল, দেখ জাংকুক, এখন তো তোর বিয়ের বয়স হয়েছে, তাহলে বিয়ে করতে সমস্যা কোথায় তোর? আজ থেকে তোকে বিয়ে করতে বলছি না, বহু আগে থেকেই আমার ইচ্ছে আমার বড় ছেলেকে নিজ হাতে বিয়ে দেওয়ার। তাহলে আমার ছেলে বিয়ে করতে রাজি হয় না কেন? কি অমায়িক এই মানুষটার কথাবার্তা শুনলে যেন মন প্রশান্তিতে ভরে যায়। এই একটা মানুষের কথা আর নিজের পিতার কথা কখনো ফেলতে পারে না জাংকুক। পিতারটা মাঝে মাঝে নাটক করলেও সে কখনো তার কথা ফেলতে পারে না। হবিমা, তুমি অন্তত আমাকে বোঝো, আমি এখন বিয়ে করতে চাই না। তাছাড়া যাকে বিয়ে করবো তার এখনো বিয়ের বয়স হয়নি, যখন হবে তখন তোমাদের বলার অপেক্ষায় থাকবো না, বুঝলে? জাংকুকের কথা শুনে মুহূর্তেই কামরায় উপস্থিত সকলের মুখে মিষ্টি হাসি ফুটে। এরই মধ্যে মেয়েরা চাচ্ছু বলে উঠে, তার মানে তোর মেয়ে পছন্দ করা আছে? আমি তো সেটাই জানি। ডামকে আর ভাব নিয়ে বলল জাংকুক। তার কথাতে কেউ পাত্তা না দিয়ে জাংকুকের ছোট চাচ্চু গম্ভীর মুখে বলে উঠল, বাপজান, মেয়ে ঠিক করে রাখছেন ভালো কথা, কিন্তু মেয়ের যদি এখনো বিয়ের বয়স না হয়ে থাকে তাহলে মেয়ে কি আপনার জন্য বেশি ছোট হয়ে যায় না? এসব নিয়ে তোমরা টেনশন করো না চাচ্চু, আমি সামলে নিব সবটা, তোমরা শুধু আমাকে সাপোর্ট করলেই হবে। শেষ কথাটা বাবার দিকে আর চোখে তাকিয়ে বলল। তার ধারণা নিজের বাবা না শেষ মুহূর্তে এসে ছেলের পছন্দ করা মেয়ের সাথে বিয়ে দিতে নারাজ থাকে। অন্যদিকে জাংকুকের কথাটা শুনে সকলে আহ্লাদে গদগদ হয়ে বলল, সকলেই তার সাথে আছে, সে যেন এসব নিয়ে চিন্তা না করে। সন্ধ্যার পরে ঘটনা, সকল কাজিন মিলে লুডো খেলতে বসেছে। হেরে যাওয়াতে তে গাল ফুরিয়ে বসে আছে। খেলা শেষে সবাই কিছুক্ষণ তেকে পিঞ্চ করে কথা বলে বিদায় নেয়। এদিকে তে গালের নিচে হাত চেপে বসে থাকে চুপচাপ। তার ধারণা সবাই নিচে চলে গেছে। অন্যদিকে দ্বারের পাশে হিলাল দিয়ে এক মনে তাকিয়েছে জাংকুক তের পানে। তার এই মুহূর্তে ইচ্ছে করছে কৃষ্ণময়ীর ফুলো গাল দুটো টেনে দিতে, পরপর গালে ফটাফট কয়েকটা চুমু খেতে, কিন্তু এই মুহূর্তে তার কিছুই সম্ভব নয়। তাই সে তার লাগামহীন ভাবনার ইতি টেনে কৃষ্ণময়ীকে এভাবে দেখার সিদ্ধান্ত নিল। বিকেলবেলা স্কুল থেকে আসিতে সারা বাড়িতে বড়রা ব্যতীত অন্য কেউ নেই। তে একা থাকা নিজেকে এতিমেতি মনে হচ্ছে, তাই সে স্কুলের ড্রেস চেঞ্জ করে কোনো রকম কিছু খেয়ে তার আম্মুকে বলে বেরিয়ে পড়ে বাড়ির পাশের মাঠে যাওয়ার উদ্দেশ্যে। কয়েক মিনিটের ব্যবধানে সেখানে পৌঁছেও যায়। চল আমরা সবাই ক্রিকেট খেলবো। তে এগিয়ে গিয়ে বল করে। খেলার জমজমাট অবস্থা। এক পর্যায়ে অ্যাক্সিডেন্টলি একটা বল এসে তের কপালে পড়ে। মৃদু চিৎকার দিয়ে উঠে কপালে হাত রেখে বসে পড়ে তে। তার অবস্থা দেখে সবাই আতকে ওঠে। এইদিকে
জাংকুকের বাবা 3 ছেলেকে নিয়ে একসাথে যৌথ পরিবারে থাকতো। কখনো সে চায় না তার এই পরিবারে ভাঙল ধরুক। তারই বড় ছেলের কথা শুনে সে আহাম্মক হয়ে বসে আছে। জাংকুক কখনো তার কাছে এমন আবদার করবে সে ভাবেনি। মা হারা ছেলেটাকে সে কখনো কষ্ট দিতে চায় না, কিন্তু সে যে অন্যায় আবদার করছে তা কখনো পূরণ করার মতো নয়। তার সামনেই জাংকুক দাঁড়িয়ে, তার ভাব এমন, সে যা বলছে তা খুব সাধারণ, যা চাইলেই সে দিতে পারবে। ছেলের এমন হিলদোলহীন ভাব দেখে গর্জে উঠে ছেলের গালে থাপ্পড় বসিয়ে দেয়। ড্রয়িং রুম তখন পুরো ফাঁকা। জাংকুক গালে হাত দিয়ে পিতার দিকে হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে আছে। থাপ্পড় খাওয়ার মতো কোনো কথা সে বলেছে তার মনে পড়ছে না, তাই সে পিতার দিকে তাকিয়ে কিছু বলতে যাবে, তার আগে সদর দরজায় তে উপস্থিত হয়। তের অবস্থা দেখে বুক কেঁপে ওঠে। জাংকুকের তড়িঘড়ি করে এগিয়ে যায় এবং তেকে ছাড়িয়ে নিয়ে বুকে টেনে নেয়। অস্থির হয়ে জিজ্ঞাসা করে, কি হয়েছে তোর তে? কপালে ব্লাড কেন? আঘাত লাগলো কিভাবে তোর? কি হলো, কথা বলছিস না কেন? জাংকুককে অস্থির চিত্তে কথা বলতে দেখে রোজি আর তে দুজনেই ভয় পেয়ে যায়। ভয়ে গুটিয়ে যায় আরো বেশি। তে আঘাত লাগার ফলে যতটুকু ব্যথা পেয়েছে, এখন জাংকুককে দেখে তার চাইতেও বেশি ভয় পেয়ে যায়। ভাইয়ের মেয়ের অবস্থা দেখে জাংকুকের বাবা কষ্ট পাবে নাকি ছেলের অবস্থা দেখে অবাক হবে। সিদ্ধান্তহীনতায় ভুগছে প্রাপ্তবয়স্ক মানুষটা। একটু আগে ছেলের সিদ্ধান্ত আর এখন ছেলের অস্থিরতা দেখে তার মনে আরো ভয় হানা দেয়। ভাইয়ের সাথে সম্পর্ক যদি ভেঙে যায়, এত বছরের সম্পর্কে যদি ফাটল ধরে, ততক্ষণে ড্রয়িং রুমে জটলা বেঁধে গেছে। তের মা দ্রুত এগিয়ে এসে মেয়েকে ঝাপটে ধরে সোফায় বসায়। তের মেজো কাকি গিয়ে ফার্স্ট এড বক্স এনে জাংকুকের হাতে দিলে সে এগিয়ে এসে তের কপালে ড্রেসিং করে ব্যান্ডেজ করে দেয়। পুরোটা কাজে সে খুব শান্তভাবে করে। প্রথমে যতটা অস্থিরতা তাকে ঘিরে ধরেছিল, এখন সে অনেকটাই শান্ত, কারণ এখনো বুঝে আসেনি জাংকুকের বাবার ব্যান্ডেজ করে দেওয়ার পর রোজি একে একে সব ঘটনা খুলে বলার সাথে সাথে ঠাটি একটা লাগিয়ে দেয় তার কাজে। তের বাবা সহ সকলেই জাংকুকের উপর ক্ষুব্ধ হয়। জাংকুকের কোনো হেলদোল নেই, সে তার মতো তেকে শাসিয়ে নিজের কামরায় চলে যায়। তেকে এসে আগলে নেয় কাজিনরা। সকলের কাজে তে এতটা অবাক হয়েছে যে তার মুখ দিয়ে কোনো কথাই বের হয়নি। মধ্যরাতে ধুমসে জ্বর আসে তের, তার সাথে রোজি শুয়েছিল। মাঝে মধ্যে রাতে ঘুম থেকে হঠাৎ তে জেগে ওঠার অভ্যাস আছে তার। সেই সূত্রেই হঠাৎ তার ঘুম ভেঙে যাওয়ায় তেকে ডিঙ্গিয়ে উঠতে গিয়ে তার গায়ে হাত পড়লে চমকে উঠে রোজি। এত জ্বর নিয়ে তার রুমে শুয়ে আছে কিভাবে? অন্ধকারে হাতড়িয়ে রুমের আলো জ্বালিয়ে দেয় রোজি। ঘড়িতে তাকিয়ে দেখে রাত তখন 2:30 বাজে। কিছুক্ষণ তের পারে তাকিয়ে থেকে ভাবতে থাকে তার কি করা উচিত। অতঃপর সন্তর্পণে উঠে রুম থেকে বের হয়ে ভাইয়ের কামরার সামনে এসে কয়েকবার নক করে। বেশ কয়েকবার ঠকঠক আওয়াজ তোলার পর রুমের দরজা খুলে উকি দেয় জাংকুক। এত রাতে বোনকে নিজের রুমের সামনে দেখে বোকা বনে যায় জাংকুক। নিজেকে ধাতস্থ করে বোনের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে? সব ঠিকঠাক আছে তো? তের খুব জ্বর ভাইয়া, আমি কি করব বুঝতে পারছি না। এত রাতে কাউকে উঠানো ঠিক হবে না, চল আমি গিয়ে দেখি কি অবস্থা তোর। তের কারো অসুস্থতার কথা শুনে আমার বোন কষ্ট পাবে সেটা তো আমি হতে দিতে পারি না। ভাইয়ের কথায় খুশি হয় রোজি। জাংকুক ভেবে পায় না একটা মেয়ে এত বিচ্ছু কি করে হতে পারে। মানে সিরিয়াসলি, একটা মেয়ে ক্রিকেট খেলতে গিয়ে মাথা ফাটিয়ে এখন জ্বরে শুয়ে শুয়ে কাতরাচ্ছে। সে এখন পড়ালেখা করবে, ঠিক মতো রেজাল্ট ভালো করবে, সেটা না করে সে কিনা ক্রিকেট খেলছে। এসব ভাবলে রাগে দুঃখে মাথা ঘুরে উঠে জাংকুকের। মাঝে মাঝে সে ভাবে এমন গাধা টাইপের একটা মেয়েকে কিভাবে সে নিজের জন্য পছন্দ করলো, নিজের সবটুকু দিয়ে ভালোবাসলো। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে সে তের পাশে বসে জলপট্টি দেয়। অসুস্থতা দেখে নিজের কাছে খারাপ লাগছে। সারাদিন দুজনে মিলে সারা বাড়ি মাতিয়ে রাখা মানুষটাই কত অসুস্থ। তের জ্বরের ঘরে বিড়বিড় করে কিছু বলছে, তাকে বিড়বিড় করতে দেখে শুনতে ইচ্ছে হয় জাংকুকের। বোনের দিকে তাকিয়ে দেখে তের দিকে হা হয়ে তাকিয়ে আছে। সে আহত, তার উপর জমিন কাঁপানো থাপ্পড় খেতে হয়েছে জাংকুকের হাতে। জাংকুক তের দিকে হালকা ঝুঁকে তার কপালের উপর থেকে চুল সরিয়ে দিতে লাগলো এবং শুনতে পেল, আপনাকে আমি অভিশাপ দিলাম জাংকুক ভাই, আপনি জীবনে বউয়ের মুখ দেখবেন না, সারা জীবন সিঙ্গেলই থাকবেন। তের কথায় বহু কষ্টে হাসি দমিয়ে রাখে জাংকুক। অতঃপর কপালে 2 আঙুল দিয়ে হালকা ম্যাসাজ করতে করতে বলে,
কাকে কি বলছিস তে রানী? আমি তো আমার রাজ্যের রানীকে পেয়ে গেছি, সিঙ্গেল থাকতে হবে কেন? বলতে বলতে হেসে ফেলে জাঙ্কুক। তার হঠাৎ হাসিতে ভরকে যায় রোজি। ভাইয়ের দিকে পিটপিট করে তাকিয়ে থাকে। জাঙ্কুক তার দিকে একবার তাকিয়ে পরপর উঠে যায় প্যারাসিটামল আনতে। 2 দিন পর জ্বর ভালো হয় তের। এই 2 দিনে তে জাঙ্কুকের সাথে একটা কথা বলেনি। তার রাগ একটাই, জাঙ্কুক ভাই তার আহত অবস্থায় তাকে থাপ্পড় দিবে কেন? সে কি ইচ্ছে করে নিজের কপাল বল মেরে আহত হয়েছে নাকি? অবশ্যই তার কথা বলা না বলায় হয়তো জাঙ্কুকের কিছুই আসে যায় না। জাঙ্কুক নিজের মতো করে হেলাতে ধুলতে সময় কাটিয়েছে। এই 2 দিন সে অফিসেও যায়নি। তে রোজির সাথে ছাদে এসে বসে আছে। বসে বসে তে হাত নাড়িয়ে নাড়িয়ে যত ইচ্ছে কথা বলে যাচ্ছে, আর রোজি আর বাকিরা সবাই শ্রোতা হয়ে শুনছে। যখন দুজনের কথায় ব্যস্ত তখন ছাদে তের কাজিনদের বন্ধুদের দেখে অপ্রস্তুত হয়ে পড়ে তে এবং তড়িঘড়ি করে নামতেই যাবে। তখন কেউ বলে ওঠে, আরে কি হলো ছোট বোন, ভাইদের দেখে পালাচ্ছ কেন? আমরাও তো গল্প করতেই আসছি তোমাদের সাথে। কিছু হয়নি ভাইয়া, আমি এমনিই যাচ্ছি, ক্ষুধা লাগছে, কিছু খাবো। তে রুমে এসে জোরে জোরে শ্বাস নেয় কিছুক্ষণ। তের কাজিনের বন্ধু নজর একেবারেই খারাপ। মেসেঞ্জার তাকে নক দিয়ে অনেক খারাপ খারাপ কথা বলে। সে যতবার আইডি পুরো পৃষ্ঠে পাঠায় ততবার নতুন নতুন আইডি থেকে তাকে মেসেজ দেয়। স্কুলে যাওয়ার পথে সে একা একা দেখলে তাকে ডাকে এবং সবসময় তে এড়িয়ে যায়। তারপরও তার স্বস্তি মিলল না। সে মনে মনে খুঁজে বেড়াচ্ছে কোন মানুষটাকে বলে সে ফেরত ভাবে কোনো বকা শুনতে হবে না তাকে। আর আজকে তো একেবারে বাড়ি বয়ে চলে এসেছে। এবার একটু বেশি বাড়াবাড়ি পর্যায়ে চলে যাচ্ছে। দেখে তে রুম থেকে বের হয় কাউকে কথাটা বলার উদ্দেশ্যে। সামনে যাকে দেখবে তাকেই বলে দিবে, তার এই ভাবনা। এবং তার মেঝো মাকে কথাটি বলেই দিল, একটা ছেলে আমাকে বিরক্ত করছে প্রচুর। তে মা, তুই বরং একটা কাজ কর, যেহেতু ছেলে বিরক্ত করে সেহেতু তুই গিয়ে জাঙ্কুককে বল, সে দেখে নিবে ব্যাপারটা। ও তো জাঙ্কুক, শেষ কথাটা জাঙ্কুককে দেখিয়ে বলো। তে সেদিকে তাকিয়ে জাঙ্কুককে তার কামরার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে ছটফটিয়ে উঠে সে। কিছুতেই জাঙ্কুককে এসব বলা যাবে না। তার ধারণা জাঙ্কুক ভাই এসব শুনলে উল্টো তাকে বলবে। তাই সে তড়িঘড়ি করে মেঝোমার দিকে তাকিয়ে বলল, মেঝোমা তুই গিয়ে জাঙ্কুককে বলতে, আমার কাজ আছে। বলতে বলতে নিজের রুমের দিকে চলে যায় তিনি। তে এদিক ওদিক তাকিয়ে ফাঁকা ঢোক গিলে সেদিক থেকে চলে আসতে নিলে জাঙ্কুকের ডাক পড়ে। তার গম্ভীর স্বর শুনে তের শির দ্বারা বেশ শীতল স্রোত বয়ে যায়। নিমিষেই প্রশ্ন জাগে, লোকটা এত আদরের স্বরে ডাকে কেন তাকে? আস্তে আস্তে কয়েক কদম ফেলে এগিয়ে যায় সে জাঙ্কুকের সামনে। জাঙ্কুক বুকে 2 হাতে গুজে তের দিকে শীতল চোখে তাকিয়ে বলল, রুমে আয়। বলতে বলতে রুমে ঢুকে যায় জাঙ্কুক। তার পেছন পেছন তেও রুমে ঢোকে। এক পাশে জড়সড় হয়ে দাঁড়ায়। তার দিকে একবার জহরি দৃষ্টিতে তাকিয়ে বলে, কোন ছেলে ডিস্টার্ব করে তোকে? তে হাতের মুঠোয় ওনার একাংশ মুছড়ে ধরে বলল, কাই ভাইয়া। ও, তোর এসএসসি পরীক্ষার পর রেডি থাকিস কেন? বিয়ে করব তোকে তাই। জাঙ্কুকের কথা চমকে ওঠে তে। জাঙ্কুক ভাই কি বলছে এসব? সে কি পাগল হয়ে গেছে? এসব ভেবেই চলেছে তে। তার ভাবনার মাঝে জাঙ্কুক পুনরায় বলল, আমি কোনো সিংহ বা বাঘ না যে তুই আমাকে এত ভয় পাবি। তোর মধ্যে আমাকে নিয়ে যত ভয় কাজ করে তা ঝেড়ে ফেলে দে। যত দ্রুত ঝেড়ে ফেলতে পারবি ততই তোর জন্য ভালো, কারণ তোর লাইফে চুজ একটাই, আর তা হলাম আমি। এখন আমাকে তুই কিভাবে মেনে নিবি তা তোর ব্যাপার। তোর হাতে বেশ কয়েক মাস সময় আছে ভেবে দেখার। জাঙ্কুকের কথায় আরো তবদা খেয়ে যায় তে। তার চোখে জল চিকচিক করছে। জাঙ্কুক ভাইকে সে কিভাবে মেনে নিবে? এটা যে কখনো হওয়ার নয়। কি বলছে এসব জাঙ্কুক ভাই? তে আজাহারি করে বলল, এটা কিভাবে সম্ভব জাঙ্কুক ভাই? কেউ মানবে না, বাবা মাকে মেরেই ফেলবে। তোকে এত কিছু নিয়ে ভাবতে হবে না। তুই শুধু এখন পড়ালেখা করা নিয়ে ভাববি, আর পড়ালেখার ফাঁকে ফাঁকে যদি অন্য কিছু নিয়ে ভাবার সময় থাকে তাহলে আমাকে নিয়ে ভাববি। আমি আপনাকে বিয়ে করব না জাঙ্কুক ভাই। কেন? কেনার উত্তরে ভয়ে মুচড়ে পড়ে তে। কি করে সত্যি কথা বলবে সে জাঙ্কুককে? আজকে তোর জন্য কোনো কথাই মাইন্ড করব না, তোকে ধমকও দিব না, মারবো না। জাঙ্কুকের কথায় তের কিছুটা ভয় কমে আসা সে বলল, আপনাকে আমার পছন্দ নয় জাঙ্কুক ভাই। কেন? আমি চরিত্রহীন নাকি? তোর সাথে বা অন্য কোনো মেয়ের সাথে অসভ্যতা আমি করেছি নাকি? আর প্রতিদিন নেশা করে বাড়ি ফিরি, কোনটাতে?
কেন আমাকে অপছন্দ করিস? আমি তোকে বকা দিয়ে সবসময় শাসন করি এই কারণে। জাঙ্কুকের প্রথম কথাগুলো শুনে শব্দ করে হেসে উঠে তে। শেষে ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা করে বলল, সেরকম কিছু না জাঙ্কুক ভাই, আমি আপনাকে ভয় পাই, আপনার করা শাসনগুলো ভালো লাগে না তাই। তের কথা শেষ হতে জাঙ্কুক তার কাছে এগিয়ে এসে তার গালে হাত রেখে বলল, তুই অন্যায় করলে আমি তোকে শাসন করবই। আমাকে ভীতির চোখে না দেখে হুবু বরের চোখ দিয়ে দেখতে, আমি একজন হাজবেন্ড হিসেবে কেমন সেটা দেখ। তুই আমার কাছে আসলে কি সেটা আমি তোকে বোঝাতে পারবো না? প্লিজ তে, আমি চাইলেই তোকে জোর করে বিয়ে করতে পারি, কিন্তু সেটা আমি চাইছি না। আমি চাই তুই আস্তে আস্তে আমাকে মেনে নে, আর তুই সেটা চাইলেই সম্ভব। তে জাঙ্কুকের দিকে তাকিয়ে অবাক দৃষ্টিতে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। তার ভাই যে এত নরম স্বরে কথা বলতে পারে তার জানা ছিল না। কত আকুতির স্বরে কথা বলছে তার জাঙ্কুক ভাই, ভাবলে তার বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে। সে কি একবার জাঙ্কুক ভাইকে নিয়ে ভেবে দেখবে? তে এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে দেখে জাঙ্কুক পুনরায় বলে, একবার আমাকে ভয় না পেয়ে ভেবে দেখ, আমাকে বোঝার চেষ্টা কর। তারপর দিন শেষে তুই যদি বলিস তুই আসলেই আমাকে বিয়ে করতে চাস না, তাহলে মাথা পেতে তোর সিদ্ধান্তই আমি মেনে নিব। জাঙ্কুকের কথাতে হালকা ভুরু কুঁচকে বলল, ঠিক আছে, আমাকে ততটুকু সময় দিন, আমি ভেবে দেখব। রাত 11টা বাজে, সবাই খাওয়া দাওয়া করে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। ঠিক এই সময় তের বড় আচার খেতে ইচ্ছে করছে, তাও যেন ইচ্ছে না, বেডলি ভাবে খেতে ইচ্ছে করছে। তে কিছুক্ষণ রুমের ভেতর হাঁসফাঁস করে বাইরে বের হয়, কিন্তু তার কপাল খারাপ, তাই রুম থেকে বের হতে সবার আগে জাঙ্কুকের মুখোমুখি হয়। সে মাত্রই উপরে উঠেছে নিজের রুমে যাওয়ার জন্য। তে রুম ক্রস করে নিজের রুমে যেতে হয়। তেকে দেখে ভুরু কুঁচকে তার দিকে তাকিয়ে বলল, কি চাই? এত হস্ততস্ত হয়ে কোথায় বেরোনো হচ্ছে শুনি? তের হঠাৎ কি মনে হলো কে জানে, হুট করে সে জাঙ্কুকের কাছে আবদার করে বসলো, আমি বড় আচার খেতে চাই জাঙ্কুক ভাই, প্লিজ এনে দিন। তের কথা শুনে জাঙ্কুকের ভুরুদায় আরো কুঁচকে যায়। সে অবাক দৃষ্টিতে তাকিয়ে বলল, এত রাতে তোর আচার খেতে ইচ্ছে করছে কেন? সত্যি করে বলতে কোনো খাবলা নেই তো? না মানে আপনি কি বলতে চান? হ্যাঁ, এটা আমার ছোটবেলাকার অভ্যাস, আপনি জানেন না? জাঙ্কুক কিছুক্ষণ ভেবে উপর নিচে মাথা নেড়ে বলল, ও হ্যাঁ তাই তো, আমি তো ভুলেই গিয়েছিলাম। ঠিক আছে, কালকে সকালে এনে দিব, এখন গিয়ে ঘুমিয়ে পড়। আমি এখন খেতে চাই, এখন আমাকে এনে দিন প্লিজ। এখন গিয়ে ঘুমিয়ে পড়তে ধমকে ওঠে জাঙ্কুক। জাঙ্কুকের ধমকে এখন আর ভয় না পেয়ে কিছুটা সাহস সঞ্চয় করে শোধায়, এই না হলে আপনার আসল রূপ। আমি তো ভুলে গিয়েছিলাম আসলে আপনি কি। আপনার কাছে কোনো আবদার করার মানেই হয় না। কথাটা বলতে বলতে মুখ ঘুরিয়ে নেয় তে। জাঙ্কুকের উপর প্রচুর রাগ হয় তার। এই মানুষটা নাকি ভবিষ্যতে তার স্বামী হবে। এভাবে চলতে থাকলে তো সামনের দিকে তার সব শখ বৃথা, কি সবকিছুই বিসর্জন দিতে হবে। তে মুখ ঘুরিয়ে নিয়ে পুনরায় রুমের দিকে পা বাড়াতেই পেছন থেকে টেনে ধরে জাঙ্কুক। তে তার দিকে ফিরে তাকাতে তার আঁখিতে ভাসে এক জোড়া নিষ্পাপ চোখ, যা তার মাঝে সীমাবদ্ধ আছে। জাঙ্কুকের গভীর চাহনিতে বুক ধড়ফড় করে ওঠে তের। কি করবে ভেবে না পেয়ে এদিক ওদিক তাকিয়ে তার দৃষ্টি লুকানোর বৃথা চেষ্টা করে বলল, কিছু বলবেন আপনি? না হলে হাত ছাড়ুন, ঘুমাবো আমি। জাঙ্কুক ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটিয়ে বলল, আমার কৃষ্ণময় কি আমার উপর অভিমান করছে? তার অভিমান আমি ভাঙাবো কিভাবে? এই সাধ্য আছে কি আমার? বলতে বলতে বুকে টেনে নেয় তেকে। তে কিছুক্ষণ ছটফট করে শান্ত হয়ে তার বুকে মাথা রাখে। শান্তি শান্তি অনুভব হচ্ছে তার। এই শান্তি কি একমাত্র এই বুকে ঠাঁই পেলে কিংবা মাথা রাখলে পাওয়া যাবে? যদি এমন শান্তি পাওয়া যায় তাহলে এই বুকে হাজারবার সে মাথা রাখতে পারে। যখন সে এত কিছুতেই বিভোর তখন জাঙ্কুক তের চুলে হাত বুলিয়ে ঠোঁটের স্পর্শ এঁকে দেয়। চোখ বন্ধ করে জোরে নিঃশ্বাস টেনে নেয়। প্রেয়সীর চুলের মাথার করা সুঘ্রাণ। ঠিক 2 মিনিটের মাথায় তাকে ছেড়ে দেয় জাঙ্কুক। এতে যেন তে প্রচুর বিরক্ত হয়। তা হয়তো টের পায় জাঙ্কুক, তাই তো মুখ লুকিয়ে মিটি মিটি হেসে ফেলে। অতঃপর তের দিকে তাকিয়ে বলল, চল দোকানে যাই, আচার কিনে দেব। জাঙ্কুকের কথায় খুশিতে মন নেচে ওঠে তের। সে হেলতে দুলতে তার পায়ে পা মিলিয়ে বাড়ি থেকে বের হয়। আহা, কতদিন হলো রাতের ঢাকা শহর দেখা হয়নি, রাতের আকাশ উপভোগ করা হয়নি। আজ না হয় এই ঢিলে 2 পাখি মারা যাক। প্রায় মধ্যরাত এখন। তে জাঙ্কুকের সাথে বের হয়েছে প্রায় 2 ঘন্টা হবে। চলতে আমরা গিয়ে বিয়ে করি। জাঙ্কুকের আজব কথাতে
আইসক্রিম খাওয়া থামিয়ে জাঙ্কুকের দিকে ফিটফিট করে তাকায়, অতঃপর আবার মুখে আইসক্রিম পুরে শুধালো, চলেন এক্ষুনি করব। আমি সিরিয়াসলি বলছি, তোর সাথে ফান করছি না। রাত প্রায় 2টো বাজতে চলেছে। এখন বিয়ে করতে গেলে কাজী লাগবে, না হলে মসজিদের ইমাম লাগবে, যাদের কেউ এখন উপস্থিত নেই। তাদের ম্যানেজ করা এত সহজ হবে না ভেবে তে বলল, আমি জানি জাঙ্কুক ভাই, আপনি যদি সব কিছু রেডি করতে পারেন তাহলে আমি অবশ্যই আপনাকে বিয়ে করতে পারবো। বলে মুখ টিপে হাসলো তে। জাঙ্কুক তের দিকে তাকিয়ে সে মিটিমিটি হাসছে। সে জানে তে তার কথার সাথে মজা নিচ্ছে, আর সে মজার ছলেই কথাটা বলেছে। কিন্তু এখন ভেবে দেখলো প্রেয়সীকে যত তাড়াতাড়ি নিজের করে নেবে ততই তাকে হারানোর ভয় কমবে। তাই সে নিজের মজাটাকেই কাজে লাগানোর চেষ্টা করলো। যেহেতু তের এখনো 18 বছর হয়নি, তাই কোর্ট ম্যারেজ সম্ভব না। তাই যেটা সম্ভব সেটাই করবে। তের দিকে তাকিয়ে হাসি আড়াল করে বলল, ঠিক আছে তাহলে চল বাড়িতে যাই। বলতে বলতে সে আরেকটা আইসক্রিম খুলে দেয় তেকে। তাদের বাড়ি থেকে সবচেয়ে যে কাছে মসজিদটা ছিল সেখানে দাঁড়ায় জাঙ্কুক। তে তার দিকে তাকালে সে শুধালো, এখানে দাঁড়িয়ে থাক, না হলে ওইখানে যে ট্যাপ আছে ওখান থেকে উঁচু করে নে। কেন? দেখতেই পাবি একটু পর সেটা, এখন যা বলছি তা কর গিয়ে তাড়াতাড়ি। আবার ধমকাধমকি শুরু হয়ে গেছে। আস্ত একটা গিরগিটি বিড়বিড় করে জাঙ্কুককে বকতে বকতে গিয়ে সে উজু করে মাথায় ওড়না টেনে পাশে ফিরতে দেখলো জাঙ্কুকও উজু করছে। উজু করে উঠে দাঁড়িয়ে আগের ন্যায় তার হাত ধরে বলল, এখানে দাঁড়িয়ে থাকতে, আমি এক্ষুনি ভিতর থেকে আসছি। আপনি কি সত্যি সত্যি এখন বিয়ে করবেন জাঙ্কুক ভাই? আজ হলো তুই মিসেস জিউং জাঙ্কুক হবি, কাল হলেও হবে। তাহলে আজ হতে সমস্যা কোথায়? আর তুই তো আমাকে বিশ্বাস করিস, তাই না? এই মুহূর্তের জন্য জাঙ্কুকের প্রশ্নে থমকে যাইতে মিনিট দুয়েক ভেবে সে হিসেব মিলিয়ে উপর নিচে মাথা নাড়িয়ে হ্যাঁ বলল, সংসার করার মতো তোর মতো পুস্কির এখনো বয়স হয়নি। আপাতত আমাদের সম্পর্কটাকে হালাল সম্পর্কে নাম দিচ্ছি। বলে সে জুতা খুলে মসজিদের ভেতর প্রবেশ করে। মিনিট 10 পরে সে এক ইমাম সাহেবকে নিয়ে বাহিরে আসে। অদ্ভুত একটা বিয়ে, যে বিয়েতে না আছে পরিবারের কোনো সদস্য আর না উপস্থিত আছে কোনো সাক্ষী। একটা নির্জন রাত্রিরে পবিত্র বন্ধনে আবদ্ধ হয় তারা, যা একমাত্র তারা দুজন এবং মসজিদের ইমাম সাহেব ছাড়া আর কেউ জানে না। আপনার প্রতি আমি অনেক কৃতজ্ঞ চাচা, দয়া করে বিয়েটা সম্পর্কে কাউকে কিছু বলবেন না। আমি এখন কাউকে কিছু জানাতে চাচ্ছি না, বুঝতেই পারছেন, তে এখনো ছোট। তারা দুজন আরো কিছুক্ষণ কথাবার্তা বলে উনি মসজিদের ভেতর চলে যায়। তে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে, কয়েক মিনিটের ব্যবধানে তারা এখন একটা বন্ধনে আবদ্ধ হয়ে গেছে, যা চাইলে কেউ ভাঙতে পারবে না। ভাবতেই অবাক লাগছে তাদের। জাঙ্কুক ভাই এখন তার স্বামী। এর মাঝেই হঠাৎ তার কানের কাছে কেউ ফিসফিস করে বলল, নতুন জীবনের জন্য শুভকামনা মিসেস জিওন। আপনাকে এই মানবের রাজ্যে রানী হয়ে প্রবেশের আহ্বান জানানো হচ্ছে। প্লিজ গ্রহণ করুন ব্যক্তিগত রানী আমার। তে এই মনে বসে মোবাইল ঘাটছে। কিছুতেই তার স্বস্তি মিলছে না। গত রাত্রের সব ঘটনা তার স্বপ্ন মনে হচ্ছে। সে ভেবে পায় না জাঙ্কুক ভাই কি করে তার সাথে এত সময় কাটাতে পারে, কিভাবে তাকে বিয়ে করতে পারে। মনের মাঝে কখনো কোনো কথা লুকিয়ে না রাখা মেয়েটার এখনো এত বড় ঘটনাটি লুকিয়ে রাখতে হচ্ছে। নিজেকে খুব বড় অপরাধী মনে হচ্ছে। বারবার মনে হচ্ছে পরিবারকে ঠকাচ্ছে সে। বিকেল বেলায় তে গিয়ে জাঙ্কুকের কামরা থেকে নিজের মোবাইল চুরি করে নিয়ে আসে। সাধারণভাবে চাইলে কখনই পাওয়া যাবে না, তাই তো চুরি করতে হয়েছে নিজের মোবাইলটাকেও। কিছুতেই তার স্বস্তি মিলছে না দেখে সে কিছুক্ষণ অস্থিরভাবে চারদিকে তাকিয়ে ফোন রেখে উঠে পড়ে। তড়িঘড়ি করে দরজা খুলতেই শক্ত কারো বুকের সাথে ধাক্কা লাগে তার। মৃদু চিৎকার দিয়ে 2 কদম পিছিয়ে যায় সে। তে মানবের দিকে তাকাতেই তার চোখ ছনবরা বড় বড় হয়ে যায়। মানবটি ভুরু কুঁচকে বলল, সমস্যা কি তোর? সব কাজে এত তাড়াহুড়ো কেন? তে কিছু না বলে হাত কষতে মনে মনে 2-4টা কথা শুনিয়ে দেয় জাঙ্কুককে। জাঙ্কুক কিছুক্ষণ তের দিকে তাকিয়ে থেকে তাকে পর্যবেক্ষণ করে বলল, ভেতরে চল, পড়তে বসবি। কয়েক মাস পর ফাইনাল পরীক্ষা, ভুলে যাস না। আবারও থেট বাক্য শুনে মুখ ফুরিয়ে নেয় তে। মনে মনে পণ করে কোনো কথাই বলবে না তার সাথে। দেখি কতক্ষণ তাকে বকতে পারে। তে চুপচাপ এসে চেয়ার টেনে বসে পড়ে। তার কাজে মনে মনে বিরক্ত প্রকাশ করলেও উপরে নিজের গাম্ভীর্য ভাব বজায় রেখেছে জাঙ্কুক। নিজেও চেয়ার টেনে তার বিপরীতে বসে পড়ে। একটা বই টেনে কিছু ম্যাথ খাতায় তুলে তের দিকে খাতাটা দেয় সলভ করতে। মাস 2 পরের ঘটনা। জাঙ্কুক
আসরের নামাজ পড়ে কেল বের হয়েছে, মোবাইল টিপতে টিপতে হাসছে সে। এরই মধ্যে সে ধূপধাপ পায়ের আওয়াজ শুনতে পায় এবং ওখানেই দাঁড়িয়ে পড়ে। তেকে দৌড়ে আসতে দেখে হতভম্ব হয়ে যায় সে। কি নাজুক অবস্থা মেয়েটার। দেখতে দেখতে সে তের সামনে গিয়ে তার হাত চেপে ধরতে এসে চমকে ওঠে। সামনে জাংকুককে দেখে তের আত্মা যেন প্রাণ ফিরে পায়, ঝাঁপিয়ে পড়ে তার বুকে, দু হাতে তার শার্টের কিছু অংশ চেপে ধরে ধুকরে কেঁদে ওঠে মেয়েটা। তাকে এভাবে কাঁপতে দেখে বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে জাংকুকের। সে নিজেও তাকে হালকা জড়িয়ে ধরে মাথায় ভরসার হাত রেখে বলে, তে কাঁদছিস কেন? আর কি হয়েছে? আমি কি তোকে বকা দিয়েছি? বল না, কি হয়েছে? এমন লাগছে কেন তোকে? ভয় উৎকণ্ঠা মিশ্রিত তের কণ্ঠস্বর। তে বুক থেকে মাথা না তুলেই জবাব দিল ওইদিকে, পেছনের দিকে ইশারা করে তাকে কিছু দেখাতে চাইছে। জাংকুক ওইদিকে তাকিয়ে কাউকে দেখতে না পেলে সে শুধায়, এই দেখ, ওইদিকে কেউ নেই তো, তুই শুধু শুধু ভয় পাচ্ছিস। তে কিছুক্ষণ পর শান্ত হয়ে গেল এবং জাংকুক পুরো ঘটনা জানতে চাওয়ায় তে বলে উঠল, সে স্কুল থেকে আসার সময় কাই ভাই তার সাথে অসভ্যতামো করার চেষ্টা করেছে। এই দেখুন, আমার হাতে আঁচড় কাটছে জানোয়ারের বাচ্চাটা, আমার খুব জ্বলছে জাংকুক ভাই। বলতে বলতে হাত এগিয়ে দেয় জাংকুককে। তের হাতের অবস্থা দেখে চোখ মুখ শক্ত হয়ে আসে জাংকুকের। এই ঘটনার সূত্র ধরে কাইকে পুলিশে দেওয়া হয়। পরীক্ষা শেষ, তাই রিল্যাক্সে বসে তে মোবাইল ঘাটাঘাটি করছে। তে সাথে কিছুক্ষণ পায়চারি করছে, কিছুক্ষণ বসে মোবাইল টিপছে। মাঝে মাঝে জাংকুকের কথা মনে পড়ছে। সে আজ 3 দিন তের সাথে কথা বলছে না, তার কারণ খুঁজে পায়নি এখনো তে। তার সাথে কি যে হচ্ছে সেটাই বুঝতে পারছে না সে। মিনিট 2 পরে পায়ের শব্দ শুনে সে পেছনে ঘুরে। জাংকুকে এক সময় বাড়ি দেখে তার মুখ অটোমেটিক হা হয়ে যায়। ছাদের দরজার সাথে হেলান দিয়ে তার পানি তাকিয়ে আছে সে। তে তার দিকে কিছুক্ষণ তাকিয়ে কাচুমাচু করে অন্যদিকে তাকায়। সন্তর্পণে মোবাইলটা আস্তে পেছনে লুকিয়ে ফেলে। তার হাব ভাব ভালো ঠেকছে না দেখে তে কয়েক কদম তার দিকে এগিয়ে গিয়ে বলল, আপনি এই সময় বাড়িতে কি করছেন জাংকুক ভাই? কেন? তোর বাড়িতে আসতে হলে তোর কাছ থেকে অনুমতি নিতে হবে নাকি? জাংকুকের এরূপ কথায় মুখটা জাস্ট হা হয়ে যায় তার। আমি কখন বললাম এটা আমার বাড়ি? তোর কথাতেই তো বোঝা যায়। তে কথা না বাড়িয়ে অভিমানে অন্যদিকে মুখ ফিরিয়ে বলল, এখন এখানে আসছেন কেন? 3 দিন যেখানে ছিলেন ওইখানেই যান। তার কথায় ঠোঁট কামড়ে হাসে জাংকুক। তার দিকে কয়েক কদম এগিয়ে এসে নিজেদের মাঝের দূরত্ব ঘুচিয়ে ফেলে। কানের পিছনে হাত গলিয়ে দু গালে হাত রেখে আরেকটু কাছে টেনে বলল, আমার তে পাখি অভিমান করছে কার উপর? আমার মতো অসহায় একটা ছেলের উপর। কার উপর অভিমান করিনি আমি। অভিমান আসলে কি সেটাই আমি জানি না। আমি খুব বিজি ছিলাম এতদিন। বাড়িতে কখনো দেখেছিস আমাকে? বাড়িতে থাকলে বুঝি আমার তে পাখির খোঁজ আমি নিব না? ছলো ছলো নয়নে তার পানে তাকায় তে। কোনো এক সময় এই মানুষটাকে সে খুব ভয় পেত। তাকে ঠিক কতটা অপছন্দ করতে বলে বোঝানোও যাবে না হয়তো। আর এখন এই মানুষটাকে সে চোখে হারায়। তার কোন দিন এসে পড়ল ভাবতে কান্নার মাঝে হেসে ফেলে তে। তাকে হাসতে দেখে ভুরু কুঁচকে তাকায় জাংকুক। হাসছিস কেন? তে মাথা নাড়িয়ে কিছু না বলে জাংকুকের গলা জড়িয়ে বুকে মুখ লুকায়। তার কাছে হতভম্ব হয়ে যায় সে। তার কাছে সবকিছু স্বপ্ন স্বপ্ন মনে হচ্ছে। তার মনের রানী কি আসলেই তাকে জড়িয়ে ধরছে? তাও আবার তার ইচ্ছে। সে কিছুক্ষণ বোকা বনে তাকিয়ে থেকে নিজেও জড়িয়ে ধরে। চুলের ভাঁজে মুখ ডুবিয়ে দেয়। প্রেয়সীর চুলের মাতাল করা ঘ্রাণে মাতোয়ারা সে। চুলের ভাঁজ থেকে মুখ সরিয়ে গলায় মুখ ডুবিয়ে দেয়। শিউরে ওঠে জাংকুকের শার্টের কিছু অংশ খামচে ধরে তে। এসএসসি পরীক্ষা শুরু হয়ে যায়। পরীক্ষা শেষেতে কেন্দ্র হতে বের হলে অদূরে জাংকুককে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এত ভিড়ের মাঝে মানুষটাকে চিনতে তার অসুবিধা হয়নি একটুখানি। তার চোখ মুখ লাল হয়ে আছে কিছুটা। অতিরিক্ত রৌদ্রে দাঁড়িয়ে থাকায় এই অবস্থা। জাংকুকের কার্যকলাপগুলো দেখছে সে। এত ভিড়ের মাঝে তাকে দেখবে না তা কি হয়? জাংকুক কিছুক্ষণ খুঁজে হয়রান হোক এটাই তো চাই সে ভেবে ঠোঁট কামড়ে হেসে ফেলেতে। তার আনন্দ লাগছে বিষয়টা দেখে। ভিড়ের মাঝে হঠাৎ ধাক্কা খেয়ে হাত থেকে ফাইল পড়ে যেতেই থমকে দাঁড়ায় সে। একবার চারদিকে তাকিয়ে বসে যায় ফাইল নিতে। সেটাই যেন কাল হয়ে দাঁড়ায় তার জন্য। হাজার শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের ভিড়ে মুখ থুবড়ে রাস্তায় পড়ে যায়। ঘটনার আসম্মিকতায় হতভম্ব হয়ে যায় সে। পড়ে গিয়েও কয়েকজনের লাথি খেতে হয় তাকে। হাত ছিঁড়ে যায়।
ঘটনাটা এত দ্রুত ঘটে যেতে কি করবে ভেবে না পেয়ে চোখ বন্ধ করে ধুকরে কেঁদে ওঠে। ওঠার চেষ্টা করতে নিলে একটা বলিষ্ঠ হাত এসে উঠিয়ে নেয় তাকে, কোনো মতে দাঁড় করে এত ভিড়ের মাঝেই তাকে করে তুলে নেয়। তে দ্রুত চোখ খুলে চোখের সামনে জাংকুককে দেখে তার গলা জড়িয়ে ধরে বুকে মুখ লুকিয়ে কেঁদে ওঠে। জাংকুক তাকে একটা দোকানের সামনে বসিয়ে দিয়ে পানি কিনে তার হাতে দেয়। অতঃপর জাংকুক তেকে এখানে বসিয়ে রেখে 10 মিনিটের মাথায় আবার উপস্থিত হয় ফাইল, স্যাভলন, তুলা সহ আরো কিছু জিনিস এবং তের হাতে এগুলো লাগিয়ে দিতে থাকে। হাত ছিলে যাওয়া স্থানটায় জাংকুক ড্রেসিং করে দেয়। পুরো সময়টাই সে চুপ ছিল। তে একবার জাংকুকের দিকে তাকায়, একবার নিজের হাতের দিকে তাকায়। ফাইল কোথায় পেলেন আপনি? জাংকুকের দিক থেকে উত্তর না আসায় পুরো কুঁচকে ফেলে সে। আমার পরীক্ষা ভালো হয়েছে, তাও কথা বলবেন না আমার সাথে জাংকুক ভাই? তোর সাথে কি আমার স্যার স্টুডেন্টের সম্পর্ক? থমকে ওঠে জাংকুক। তার কপালে ভাঁজ পড়ে আছে, ভাব এমন যে প্রচুর বিরক্ত তার ধমকে। তে আর সেসব বিষয়ে কথা বলার সাহস পায় না। তাছাড়া তাকে দেখেই বোঝা যাচ্ছে সে অনেক ক্লান্ত। সে কি অফিস থেকে আসছে নাকি গত 3 ঘন্টা যাবৎ ছেলেটা এখানে দাঁড়িয়ে আছে ভেবে সে প্রশ্ন করলো, আপনি কি এখানেই ছিলেন জাংকুক ভাই? ছোট্ট করে জবাব দেয় জাংকুক। তার এই ছোট্ট জবাবটায় তের মনে প্রশান্তির হাওয়া বয়ে যায়। চোখ বন্ধ করে তৃপ্তির হাসি হাসে। এই যে তার জাংকুক ভাই এতক্ষণ কষ্ট করে এখানে দাঁড়িয়েছিল কার জন্য? তার জন্যই তো। তার জন্যই অপেক্ষা করার মতন একজন ব্যক্তিগত পুরুষ আছে, তাকে নিয়ে ভাবার মতো একজন মানুষ আছে। এটা ভাবলেই তো তার নিজেকে সুখী অনুভব হয়। কি হলো, তুই নিজে নিজে হাসছিস কেন? ভূতে ধরছে নাকি তোকে? তে কোনো উত্তর না দিয়ে মিটি মিটি হাসতে থাকে। তার হাসা দেখে বিরক্ত হয় জাংকুক, তাই ওঠার জন্য তাড়া দেয়। তে চুপচাপ তা মেনে নিয়ে উঠে দাঁড়ায় যাওয়ার জন্য। গাড়িতে উঠে সিট বেল্ট লাগাতে নিলে তার দিকে স্প্রাইট এগিয়ে দেয় জাংকুক, তাই সে সিট বেল্ট না লাগিয়ে আগে স্প্রাইট হানে নিয়ে তার চিবি খুলে দেয়। জাংকুক সিট বেল্ট লাগিয়ে দিতে কাছে এসে তের গলায় আলতো কামড় বসিয়ে দেয়। হঠাৎ আক্রমণের জন্য প্রস্তুত ছিল না তে, তাই চমকে উঠে পিছিয়ে যেতে নিলে এক হাতে তার কোমর আঁকড়ে নেয় জাংকুক। বাধা পড়ায় থেমে যায় সে। জাংকুক তাকে জানালার সাথে হেলান দিয়ে রেখে এক হাতে গাল চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলে, এত কেয়ারলেস কেন তুই? আর যদি কোনো বড় ধরনের অ্যাক্সিডেন্ট হতো তাহলে কি করতিস তুই? তে জাংকুকের ধমকে কেঁপে ওঠে, কোনো মতে আওড়ায়, ফাইলে আমার অ্যাডমিট কার্ড ছিল, অ্যাডমিট কার্ড ছাড়া পরবর্তী পরীক্ষাগুলো কিভাবে দিতাম আমি? বাহ, কত দূর পর্যন্ত ভেবে রেখেছেন আপনি ম্যাম। আপনাকে তো নোবেল দেওয়া উচিত। তো কাজটা আপনি ভিড় কমলেও করতে পারতেন না? জাংকুকের কথায় চোখ মুখ কুঁচকে অন্যদিকে তাকাইতে তাকে মুখ ফিরিয়ে নিতে দেখে হয়তো কিছুটা অপমান বোধ করে জাংকুক, তাই তো আবার গলায় কামড় বসিয়ে দেয়। পরপর 2 বার কামড় দিলে সে মৃদু চিৎকার করে শুধালো, আহ, ব্যথা পাচ্ছি তো আমি। একদম ঠিক আছে, তোকে এভাবেই শাস্তি দেওয়া উচিত। তুই জানিস তোকে ওই অবস্থায় দেখে আমার ঠিক কেমন লাগছে? এক মুহূর্তের জন্য মনে হলো আমি বুঝি তোকে হারিয়ে ফেলবো। আমার কি একটু বুক কাঁপেনি? তার জবাবে তে কিছু বলতে পারে না। তার কিছুটা হলেও ধারণা আছে মানুষটা তাকে নিয়ে কতটা চিন্তা করে, তাই তো চুপচাপ করে সব অত্যাচার মুখ বুজে সহ্য করে নেয়। তার গলায় মুখ ডুবিয়ে বসে আছে জাংকুক, যেন নিজেকে শান্ত করছে। তে জাংকুকের চুলের ভেতর আঙুল গলিয়ে ধীর গলায় বলল, আমি ঠিক আছে জাংকুক ভাই, আপনি শুধু শুধু চিন্তা করছেন। রাতের বেলায় সবাই যখন খেতে বসে তখন মুখ খুলে ওঠে জাংকুকের বাবা। ছেলের উপর তিনি বড় বিরক্ত। তার এই ছেলেকে দিয়ে যে কি হবে তাই ভেবে পান না তিনি। সে যেই কথা বলে সেই কথার মাঝেই অনর বিড়বিড় করে ছেলেকে ফাজিল উপাধি দিয়ে গলা পরিষ্কার করে বলল, শুনলাম তুমি নাকি বিয়ে করেছো? বড় বাবার কথা শুনে খাবার আটকে যায় তের গলায়। মেয়েটা সমানে কাশতে থাকলে তার দিকে পানি এগিয়ে দেয় তের মা। কি বলছেন ভাইজান? জাংকুক আমাদের না জানিয়ে বিয়ে করবে কেন? আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করছি জাংকুক, বেয়াদব ছেলেদের মতো চুপ করে আছো কেন? তুমি শিওর হয়ে তো সবার সামনে জিজ্ঞাসা করছো, শিওর না হলে তো আড়ালে জিজ্ঞাসা করতে, তাহলে কথা বাড়াচ্ছ কেন? তার উত্তরে হতভম্ব হয়ে যায় টেবিলের সবাই। তের বাবাও জিজ্ঞাসা করলো, তুমি বিয়ে করেছো জাংকুক? কোন দিন? কাকে বিয়ে করছো? আমরা কেউ জানি না কেন এসব ব্যাপারে। বাড়ির আদরের ছেলের কাণ্ডে অভিমানের স্বরে বললেন তিনি। এরই মধ্যে তের মা বলে উঠল, তোমরা সবাই এমন রিয়েক্ট করছো কেন বুঝতে পারছি না। জাংকুক যখন কাউকে না জানিয়ে বিয়ে করছে তার মানে হলো এর পেছনে অনেক বড় কারণ আছে। আমার ছেলে কখনো কোনো কারণ ব্যতীত এমন কাজ করবে না। তার কথা শুনে চোখ ছলছল হয়ে ওঠে জাংকুকের। আচ্ছা, মা বেঁচে থাকলে কি এভাবেই তার ডাল হয়ে তার পাশে দাঁড়াতো, নাকি অভিমানের স্বরে 2-1টা চড় দিত বা কথা শোনাতো?
তে ছোট দেখে তাকে সেখান থেকে রুমে পাঠিয়ে দেওয়া হলো। রুমে যাওয়ার কথা শুনে মুখটা মলিন হয়ে যায় তের। এখানে কি হবে তা দেখার খুব ইচ্ছে ছিল। তারপরও বড় বাবার আদেশ পালন করতে উঠে দাঁড়ায় সে। জাংকুক তেকে বিয়ে করেছে। আমারও খুব ইচ্ছে ছিল মেয়েটা বড় হলে তাকে অন্যের বাড়ি না পাঠিয়ে সারা জীবন নিজের বাড়িতে রাখার বন্দোবস্ত করব, কিন্তু আমার ছেলের এত ধৈর্য নেই, তাই সে কাউকে না জানিয়ে বিয়ে করে ফেলেছে। এটার জন্য আমি তোমাদের কাছে হাত জোর করে ক্ষমা চাইছি, তোমরা কিছু মনে করো না। সিসি ভাইজান, আপনি এভাবে বলছেন কেন? এটা তো খুশির খবর যে জাংকুক তেকে বিয়ে করেছে। কি সব বলেন আপনি? হ্যাঁ ভাই, আমরা তো খুশি। তাছাড়া মেয়েটাকে বাইরে বিয়ে দিলে ছেলে ভালো হতো নাকি খারাপ হতো তা ধারণার বাইরে ছিল। এখন তো আমার মেয়ে আমার কাছে অসুখী থাকার কোনো চান্সই নেই। এই কথা শুনে জাংকুকের বাবাও স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করে, কিন্তু ছেলেকে একটু শাস্তি দিতে বলে উঠল, তে এখনো ছোট মানুষ, আমরা সবাই তোমাদের বিয়েটা মেনে নিয়েছি, কিন্তু এখনই না। তুমি ইতালি যাবে, ওইখানে আমাদের যে বিজনেস শাখা আছে সেখানে কিছু সমস্যা হয়েছে, সেগুলো সলভ করতে 2-1 বছর সময় লাগবে, সেগুলো সলভ করে এসো। এতক্ষণ জাংকুক নীরব দর্শক থাকলেও এবার সে আস্তে করে মুখ খুলে বলল, ওকে। জাংকুক এক ধ্যানে তাকিয়ে আছে তার একান্ত ব্যক্তিগত মেয়েটির দিকে, যাকে ঘিরে রয়েছে তার সব সুখ দুঃখ হাসি আনন্দ। মেয়েটার মুখের এক চিলতে হাসি তার প্রশান্তির কারণ। তাকে ছেড়ে কিভাবে 2টা বছর কাটাবে সে ভেবেই পাচ্ছে না। এতদিন তাদের বিয়ে না হলে একই ছাদের নিচে থেকেছিল, দিনে একবার হলো প্রেয়সীর মুখ দর্শন করা হতো, কিন্তু এখন ভাবতেই চোখের কোণ বেয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে। মেয়েটা কি নিদারুণ শান্তিতে ঘুমিয়ে আছে। অবশ্যই তার যাওয়ার কথা শুনে টানা 3 ঘন্টা যাবৎ কান্না করছে তার বুকে পড়ে, ওইভাবে এখন ঘুমিয়ে পড়ছে, কিন্তু তার চোখে ঘুম নেই। কিভাবে থাকবে? তার চোখে ঘুম নেই। সে তের ঘাড়ে মুখ গুজে চোখ বন্ধ করে আছে। এত কষ্ট কোথায় রাখবে সে? দেখতে দেখতে 15 দিন অতিবাহিত হয়ে গেছে। আর জাংকুকের ফ্লাইট, অথচ সে চলে যাবে দেখেও কারো কোনো হেলদোল নেই। একে তো প্রেয়সীকে রেখে অন্যত্র যেতে হবে, তার উপর নিজের পরিবারের কোনো প্রতিক্রিয়া দেখা যাচ্ছে না। এসব দেখে অভিমানে বুক ভার হয়ে যায় তার, কিন্তু তারপরও সে কারোর সাথে কোনো কথা না বলে গাল ফুলিয়ে থাকে। বিকেল 4টায় তার ফ্ল্যাট, আর এখন বাজে 3টা। জাংকুক রেডি হয়ে তের রুমে উকি দিয়ে দেখে মেয়েটা রেডি হচ্ছে তার সাথে এয়ারপোর্টে যাবে বলে। কেঁদে কেঁদে চোখ মুখ ফুলিয়ে ফেলছে, এখনো তার চোখ জোড়া ছলছল করছে। তা দেখে আর সাহস না রুমের ভিতরে প্রবেশ করায়, তাই ওখান থেকেই কেটে পড়ে সে। সকলে মিলে এয়ারপোর্টে এসে উপস্থিত হয়। অবাক করার বিষয় হচ্ছে তে ছাড়া আর কারো চোখে কোনো পানি নেই। মেয়েটা একটু পর পর হেসকি তুলে কাঁদছে, আর তের মা তাকে ধমক দিচ্ছে কান্না করছে কেন। জাংকুক তাদের হাব ভাব দেখে নিজেকে আর সামলাতে না পেরে বলল, আমি এই 2-1 দিনের জন্য যাচ্ছি না, তোমাদের কি আমার জন্য একটু খারাপ লাগবে না? কাঁদছো না কেন তোমরা? দেরি হয়ে যাচ্ছে, যাও তোমরা, না হলে ফ্লাইট মিস হয়ে যাবে তোমাদের। তার কথায় থমকে যায় জাংকুক, চোখ ফিট ফিট করে তাকায় তে। তার বাবা কি বলছে সবই তার মাথার উপর দিয়ে যাচ্ছে। জাংকুক বলল, আমরা বলতে কি বোঝাতে চাইছো তুমি? আর কে যাবে আমার সাথে? তার কথায় খিলখিল করে হেসে ওঠে সবাই, এবং রোজি বলে ওঠে হাসতে হাসতে, তোমার সাথে ভাবিও যাবে ভাইয়া। আর তোমরা এখন সুইজারল্যান্ডে হানিমুনে যাচ্ছ, সময় মাত্র 15 দিন। রোজির কথায় চোখ বড় বড় করে তাকায় তের দিকে। বিস্ময়ে তার মুখ ইয়া বড় হয়ে যায়। মেয়েটা জবে থেকে শুনেছে তার ভাইয়ের বউ সেদিন থেকেই ভাবি ডাকছে। তার কথায় প্রথমে বিস্ময় লাগলেও এখন লজ্জায় চোখ নামিয়ে নেয় তে। অন্যদিকে জাংকুকের অবস্থাও একই রকম। তার ঠিক বিশ্বাস হচ্ছে না এসব কিছু তার বাবা করেছে। জাংকুক চোখ নামিয়ে ফেলে ঠোঁট কামড়ে হেসে ফেলে। সবাই অনেক অনেক মোটিভেশনাল কথা বলে বিদায় নিলে তারা ইমিগ্রেশন কাউন্টারে গিয়ে অগ্রসর হয়। সব ফর্মালিটি পূরণ করে তারা সিটে গিয়ে বসে। জাংকুক তের হাত মুঠোয় পুরে নিয়ে বলল, ফিলিংস কেমন মাইজান? আমার সাথে যে অজানা গন্তব্যে পা বাড়াচ্ছেন, তো সেইটুকু বিশ্বাস আছে আমার উপর? তে তার কাঁধে মাথা এলিয়ে চোখ বুজে বলল, ফিলিংস কেমন তা প্রকাশ করে বা বলে বোঝাতে পারবো না। আর যদি আসে বিশ্বাসের কথা, তাহলে বলবো চোখ বন্ধ করে যদি কাউকে বিশ্বাস করা যায় তাহলে সেটা হলেন আপনি জাংকুক ভাই। তার কথা হেসে ফেলে জাংকুক। নিজেও সিটে গা এলিয়ে বলল, আমি শুধু শুধু নিজের চোখের পানি নষ্ট করছি তাই না? তার কথায় ভেংসি কাটে তে। গাল ফুরিয়ে বলল, বাড়ির কাউকে ক্ষমা করব না আমি। আমি এত কান্না করছি তারপরও কেউ বলেনি কেন আমাকে? ইস, কেন যে কান্না করলাম। তাদের খুনসুটির মাধ্যমে তারা নতুন জীবনে পা বাড়াচ্ছে। তারা পৌঁছে গেল তাদের গন্তব্যস্থলে।
এবং তাদের হানিমুনটাও খুব সুন্দরভাবে কাটলো। আর এই গল্পের সমাপ্তি এখানেই। আশা করছি গল্পটি তোমাদের ভালো লেগেছে। লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করো বেশি বেশি।